প্রধান বন সংরক্ষক সিসিএফ মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী, যিনি দেশের বন সংরক্ষণ ব্যবস্থাপনা সম্ভাবনা চ্যালেঞ্জ মোকাবেলা করে দখলকৃত বনভূমি উদ্ধার, নতুন বনায়ন সহ কাজ করছেন পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের পরিকল্পনা নিয়ে। রূপালী বাংলাদেশের বিশেষ সাক্ষাৎকারে আজ তিনি জানাবেন বন উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক কর্মব্যস্ত সময়ের মধ্য দিয়ে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? জি, ভালো। আচ্ছা, আমি প্রথমেই আসতে চাই, আপনি যেহেতু প্রধান বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আসলে আপনার যে সময়ে কঠোরভাবে বন রক্ষায় আপনি কাজ করে যাচ্ছেন, এই কাজ করতে যে বন সংরক্ষণে কী ধরনের প্রতিবন্ধকতা এবং কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি জানেন যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ একটি দেশ, যেখানে প্রায় প্রতি স্কয়ার কিলোমিটারে আমরা বাস করছি 1200 জন। পৃথিবীতে সবথেকে যে দেশে বেশি বন আছে সেই দেশের প্রতি স্কয়ার কিলোমিটারে বাস করে মাত্র 9 জন। রাশিয়া হচ্ছে সেটি। এবং পৃথিবীর যে দেশগুলোতেও বন আছে সেখানেও মানুষের ঘনত্ব একেবারেই বাংলাদেশের তুলনায় অনেক অনেক কম। সুতরাং এরকম একটি ঘনবসতিপূর্ণ দেশে বন সংরক্ষণ করাটি অত্যন্ত দুরূহ একটি কাজ। তাহলে প্রায় 20 মিলিয়ন সাধারণ মানুষ যারা বনের আশেপাশে বাস করে, তারা কম বেশি বনের উপরে নির্ভরশীল। সুতরাং তাদের প্রতিদিনের লাকড়ি, তাদের প্রতিদিনের লাইভলিহুডের বিষয়টি সে বনের উপরে কোনো না কোনোভাবে নির্ভর করছে। সুতরাং এই চাপটি বাংলাদেশের বনের উপরে আছে। সুতরাং সেই জায়গাটি বলবো যে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ, যে এই নির্ভরশীল জনগোষ্ঠীকে কিভাবে বনের নির্ভরশীলতা কমানো যায় এবং তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে আমি ফরেস্টটিকে ম্যানেজ করতে পারি, যেটি একেবারেই আমাদের ট্র্যাডিশনাল, আমাদের যেই আদিম যুগের বা আমাদের ট্র্যাডিশনাল ফরেস্ট ম্যানেজমেন্ট থেকে বের হয়ে এসে আমরা কিভাবে পার্টিসিপেটরি ফরেস্ট ম্যানেজমেন্টে যেতে পারি, সেটি হচ্ছে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে বনায়নে সম্ভাবনা কেমন দেখছেন, বা সেখানে সাধারণ মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায়? জি, বাংলাদেশ যেহেতু একটি বড় বদ্বীপ, এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে সিল্ট, পলি বাংলাদেশে আসে এবং সেই প্রেক্ষিতে আমাদের যেই মেঘনা অববাহিকা সহ অন্য যেই জায়গাগুলো আছে সেখানে কিন্তু প্রতি বছর একটি বড় চর জাগে। এবং বাংলাদেশে যেহেতু সরকারি ফরেস্টটিকে আমি বলি যে হরাইজেন্টালি এক্সপ্যানশন করার সুযোগ খুব কম, সুতরাং বনায়নের যে জায়গাটি আমাদের সুযোগটি আছে সেটি হচ্ছে ইতোমধ্যে সরকারিভাবে ঘোষিত যে বনভূমিটি আছে আমাদের পার্বত্য অঞ্চলে আছে, আমাদের গাজীপুর আছে, আমাদের টাঙ্গাইল আছে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, এই জেলাগুলোতে যে বনভূমিগুলো আছে সেই বনভূমির অনেক জায়গায় আমি যদি বলি অনেক বনগুলো ডিগ্রেডেড হয়ে গিয়েছে। ডিগ্রেডেশন মিনস এটি বন আছে কিন্তু যে পরিমাণ ঘনত্ব থাকার কথা সেই পরিমাণ ঘনত্ব নাই। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমার বনায়নের একটি সুযোগ আছে, যেটি আমরা সাম্প্রতিক 3-4 বছরে আমরা অনেকগুলো করেছি। আমরা 3-4 বছরে আমি বলবো আমি প্রায় 1 লক্ষ হেক্টর অর্থাৎ প্রায় 2.5 লক্ষ একর নতুন জায়গা আমরা বনায়নের আওতায় নিয়ে এসেছি। আবার ঠিক সাথে সাথে যেটা আমি বলছিলাম, বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে পলি আসে, নতুন যে চরগুলো জেগে উঠছে আমাদের কোস্টাল অঞ্চলে, সেখানেও আমাদের বনায়নের একটি বড় সুযোগ পাচ্ছে। আরেকটি জায়গাতে আমি আপনাকে একটু করতে চাই, যেই জায়গাটি বনায়নে বাংলাদেশ অনেকটা সাকসেস হয়েছে, সেটি হচ্ছে আমাদের যেসব জেলায় সরকারি বনভূমি আছে তার বাইরেও যেসব জেলাগুলো যদি আপনি দেখেন, কোস্টালের অনেকগুলো জেলা আমি যদি উদাহরণ বলি, যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, নোয়াখালী, পটুয়াখালী, এই জেলাগুলোকে যদি আপনি হোমস্টেড দেখেন অর্থাৎ বসতবাড়ি, প্রত্যেকটা বসতবাড়িতে যে পরিমাণ জায়গা ছিল সেই জায়গাগুলো এখন আমি বলবো বৃক্ষে ছেয়ে গিয়েছে। সুতরাং এই 3টি জায়গায়, একটি হচ্ছে কোস্টাল অঞ্চলে নতুন প্লান্টেশন, আমার যেখানে এক্সিস্টিং ফরেস্ট আছে যেগুলো ডিগ্রেডেড হয়ে গিয়েছে সেই জায়গায় এনরিচমেন্ট,
এবং প্রত্যেক এলাকায় বসত বাড়িতে বনায়ন, এই তিনটি জায়গায় বনায়নের ব্যাপক সুযোগ আছে। কিন্তু আমরা যদি দেখি যে বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে, সেই অঞ্চলে তো বনভূমি ছিল না, তবে যে সামাজিক বনায়ন যেগুলো ছিল বা ব্যক্তি উদ্যোগে যেগুলো করা হতো সেই ধরনের বনভূমি কমে গেছে, যার ফলশ্রুতিতে সেখানে যেমন বাড়ছে দূষণ, একই সাথে বাড়ছে দুর্যোগ। সেক্ষেত্রে সাধারণ মানুষকে বা সামাজিক বনায়নে কিভাবে উদ্বুদ্ধ করা যায়? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যদি বাংলাদেশের 64টি জেলার বনের ডিস্ট্রিবিউশনটি দেখেন, তাহলে আমি নির্দ্বিধায় বলবো যে আমাদের উত্তরাঞ্চল যেটি আছে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের গ্রেটার যশোর এবং গ্রেটার কুষ্টিয়া, হ্যাঁ, উত্তরাঞ্চল এবং গ্রেটার যশোর, গ্রেটার কুষ্টিয়া, এই জায়গাগুলোই সরকারি বনভূমির ডিস্ট্রিবিউশনটি আমি বলবো যে একেবারেই অপ্রতুল, মানে নেই বললেই চলে। সুতরাং বনের পরিমাণটিও কিন্তু এই জেলাগুলোতে অত্যন্ত কম। সুতরাং এই জেলাগুলোর ভারসাম্য বজায় রাখার জন্য এবং এই জেলাগুলোর পরিবেশ, প্রতিবেশ এবং দূষণ মুক্ত রাখার জন্য আমাদের একটি পন্থা, সেটি হচ্ছে আমাদের অংশীদারিত্বমূলক বনায়ন কার্যক্রমটি করা। যেমন ধরেন, রাস্তার পাশে বনায়ন করার সুযোগটি আছে, বাঁধের পাশে বনায়ন করার সুযোগটি আছে, রেল লাইনের পাশে বনায়ন করার সুযোগটি আছে, এই অঞ্চলের যে অধিবাসী আছে তাদের বসত বাড়িতে যে খোলা জায়গাগুলো আছে সেখানে বনায়ন করার সুযোগটি আছে, এবং অন্যান্য ইনস্টিটিউশন যেগুলো আছে, যেখানে হয়তো ইনস্টিটিউশনে পতিত জায়গা আছে, ইভেন আমি বলবো যে কবরস্থানে অনেক জায়গায় কিন্তু বনায়ন করার সুযোগ আছে। আর আপনি আরেকটা বিষয় উত্থাপন করেছিলেন, সেটি হচ্ছে বনভূমি উজাড় বা বন উজাড়ের বিষয়টি যেটি বলেছেন আপনি। 1989 সাল থেকে একটি তথ্য উত্থাপন করেছেন এখানে, বাট আপনি যদি দেখেন যে 1989 সাল বা 80-র দশক থেকেই যদি আমি বলি, মূলত হচ্ছে তারপরে 90-র দশক থেকে যখন আমাদের শিল্পায়নটি বেশি হয়েছে এবং মানুষের আবাসের পরিমাণটি চাহিদা যখন বেশি বেড়েছে, তখন থেকেই কিন্তু এই বন উজাড় বা বনভূমি জবরদখলের প্রবণতাটা বেড়েছে আমি বলবো। তাই সেই হিসাবে আমরা 2020 সালে সর্বপ্রথম একটা স্টক টেক করেছিলাম যে কি পরিমাণ বনভূমি বাংলাদেশে জবরদখলকৃত আছে। তো সেখানে আমরা পেয়েছিলাম যে 2,57,000 একর বনভূমি বাংলাদেশে জবরদখল হয়ে গিয়েছে, এবং সেটি কিন্তু আমরা ডাটাবেস তৈরি করেছি। এখানে জবরদখলকারীকে, কে কতটুকু জায়গা জবরদখল করেছে, এবং সেটির প্রেক্ষিতে জেলোয়ারি তথ্যগুলো আমরা করেছি। তো সেখান থেকে আমি বলবো যে আমি কাজটি শুরু করেছিলাম এই তালিকাটি, ডাটাবেসটি করার জন্য, এবং সেই ডাটাবেসটি কিন্তু গোপনীয় কোনো বিষয় না। এবং তারপর থেকে এই জবরদখলকৃত বনভূমিগুলো উদ্ধার করার জন্য আমি কার্যক্রমটি হাতে নিই, এবং এ পর্যন্ত আমি প্রায় 31,000 একর জবরদখলকৃত বনভূমি আমরা উদ্ধার করতে পেরেছি, এবং সেটি বনায়নও করে দিয়েছি আমরা, যাতে আবার পুনরায় জবরদখলের কোনো আশঙ্কা না থাকে। সুতরাং সেখানে এখন বনগুলো হচ্ছে, এবং পর্যায়ক্রমে অন্যান্য যে জবরদখলকৃত বনভূমিগুলো আছে সেইগুলো আমাদের উদ্ধার করে বনায়নের পরিকল্পনাটি আমাদের আছে ভবিষ্যতে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ফুসফুস হিসেবে যেটি খ্যাত সেটি হচ্ছে সুন্দরবন, যেটি আসলে যদি আমরা বাদ দিই সুন্দরবনকে, সেক্ষেত্রে তাহলে সার্বিক যে বনভূমি থাকে সেটি 5% বেশি নয়। সেক্ষেত্রে আমরা সুন্দরবন রক্ষায় আসলে বন বিভাগের করণীয় কি, একই সাথে ওই সুন্দরবন এরিয়ায় যে সকল মানুষজন সুন্দরবনের উপর ডিপেন্ডেন্ট, তাদের আসলে এখানে অ্যাওয়ারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়? অশেষ ধন্যবাদ যে আপনি বলেছেন যে সুন্দরবন হচ্ছে বাংলাদেশের ফুসফুস। অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আমি বলি ঢাকার ফুসফুস হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এবং ঢাকার পাশের গাজীপুর বনও হচ্ছে ঢাকার ফুসফুসের ভূমিকা পালন করে। তো বাংলাদেশের ফুসফুস সুন্দরবন, সুন্দরবন রক্ষা করাটা হচ্ছে আমাদের জন্য সবথেকে অতি গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দরবনের যে বনাঞ্চলের পরিমাণ 6,017 স্কয়ার কিলোমিটার। জানেন যে আমাদের এটি ট্রান্সবাউন্ডারি একটি ফরেস্ট। আমাদের পার্শ্ববর্তী দেশের সাথেও সুন্দরবনের শেয়ারিং আছে। আমাদের এই পাশে 60% এবং আমাদের পার্শ্ববর্তী ট্রান্সবাউন্ডারি কান্ট্রিতে ওখানে আছে হচ্ছে 40%। তো সুন্দরবনের রক্ষার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে সুন্দরবনের মানে কতগুলো পজিটিভ বিষয় আছে সেটি আমি আপনাকে বলি। ঠিক এর আগের প্রশ্নই আপনি বলছিলেন যে বাংলাদেশে বনভূমি জবরদখল হয়ে যাচ্ছে বা বন উজাড় হচ্ছে, কিন্তু আপনি যদি সবথেকে ভালো বিষয় বা আনন্দের বিষয় বা আশ্বস্তর জায়গাটি যদি আপনি ধরেন, তাহলে বলবো যে সুন্দরবনের মানে
1 বিঘা জায়গাও এখনো পর্যন্ত জবরদখল হয়নি। লাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি, সুন্দরবন বিখ্যাত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। আমরা গর্বও করি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। গত সেপ্টেম্বর মাসে আমরা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে একটা প্রতিবেদন সরকার প্রকাশ করেছে। তো সেখানে আমরা দেখেছি যে সুন্দরবনে বাঘের সংখ্যাটি বেড়েছে। 2018 সালে সুন্দরবনে যে বাঘের সংখ্যাটি ছিল 114টি, আমরা গত সেপ্টেম্বর মাসের রিপোর্টে দেখলাম যে এটি বেড়ে 125টি হয়েছে। বাঘ হচ্ছে সুন্দরবনের যে ফুড সাইকেল আছে, অর্থাৎ খাদ্য শৃঙ্খলটি আছে, তার টপমোস্ট পজিশনে হচ্ছে বাঘ অবস্থান করে। বাঘ নির্ভরশীল হচ্ছে হরিণের এবং বুনো শূকরের উপরে। বাঘ যদি সংখ্যা বাড়ে তাহলে বলতে হবে বাঘের খাদ্যটা ভালো আছে, মানে বাঘের খাবার ভালো আছে, মানে হরিণ এবং বুনো শূকরের সংখ্যা বেশি আছে। আর হরিণ এবং বুনো শূকর নির্ভর করে আবার গাছের উপরে। তাহলে যেহেতু হরিণ এবং বুনো শূকরের পরিমাণ বেড়েছে এবং তাদের অবস্থান ভালো আছে, সুতরাং বলতে হবে যে গাছের অবস্থানও ভালো আছে। তবে আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে লবণাক্ততা। সুন্দরবন যদিও এক হচ্ছে জলাভূমির বন, আবার দ্বিতীয়ত হচ্ছে ব্র্যাকিশি ওয়াটার, অর্থাৎ মিঠা পানি এবং লবণ পানির সংমিশ্রণ স্থল যে জায়গাটি, সেই জায়গাটি ম্যানগ্রোভ ফরেস্টটি গড়ে ওঠে এবং সুন্দরবনও সেইভাবে গড়ে উঠেছে। সাতক্ষীরার দিকে অঞ্চলকে আমরা বলি হচ্ছে হাই স্যালাইন জোন, খুলনার পোর্শনকে আমরা বলি মিডিয়াম স্যালাইন জোন এবং বাগেরহাটের পোর্শনকে আমরা বলি লো স্যালাইন জোন। অর্থাৎ বাগেরহাট পোর্শনে আমার ফ্রেশ ওয়াটার ফ্লোটা বেশি এবং সাতক্ষীরা পোর্শনে আমার ফ্রেশ ওয়াটার ফ্লোটা কম। এই কারণে ওখানে স্যালিনিটি বেশি। সবথেকে মানে সুন্দরবনের সবথেকে মজার যে বিষয়টি হচ্ছে এই স্যালিনিটির উপরে ভিত্তি করেই গাছগুলো জন্মায়। আপনি সাতক্ষীরা পোর্শনে গিয়ে সুন্দরী গাছের আধিক্য কখনো দেখতে পাবেন না, কারণ সুন্দরী গাছটি কম লবণাক্ত জোনে জন্মায়, তার জন্য ফ্রেশ ওয়াটার লাগে বেশি। আবার সাতক্ষীরা পোর্শনে যদি আপনি যান, ওখানে দেখবেন যে গরান গাছের আধিক্য বেশি, কারণ গরান হচ্ছে লবণাক্ত এলাকায় জন্মে বেশি। সুতরাং আমার লবণাক্ততার সব থেকে বেশি আশঙ্কাটা হচ্ছে লবণাক্ততা যদি বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে সুন্দরী গাছের পরিমাণ কমবে এবং লবণাক্ততা সহিষ্ণু যে গাছগুলো আছে, গরান আছে, গেওয়া আছে, এই গাছগুলোর আধিক্যটি আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং আমাকে যদি সুন্দরী গাছটি বাঁচিয়ে রাখতে হয় এবং সুন্দরী গাছ যদি টিকিয়ে রাখতে হয় সুন্দরবনের মধ্যে, তাহলে আমাকে অবশ্যই লবণাক্ততার জায়গাটি আমাকে অবশ্যই দেখতে হবে এবং তার দেখার একমাত্র উপায় হচ্ছে সেটি আমাকে উজান থেকে যে পানিগুলো আসছে, উজান থেকে যে নদীগুলো এসে সুন্দরবনের মধ্যে ঢুকেছে, সেই নদীগুলোতে যাতে মিঠা পানির প্রবাহটা ঠিক থাকে।